সমুদ্র থেকে কিভাবে তেল উত্তোলন করা হয় সেটা একবার দেখুন। যখন সামুদ্রিক ঝড়ের সমুদ্রের মধ্যে সোনাবেগ সৃষ্টি হয় তখন কি অবস্থা হয় সেখানে কাজ করা ব্যক্তিদের, বিশেষ করে সাধারণ শ্রমিকদের। সমুদ্রে তেল উত্তোলনের সময় মাঝে মাঝে এমন ভয়ঙ্কর ঝড় ওঠে যে ঝড় 30 থেকে 35 মিটার উঁচু পর্যন্ত ঢেউ সৃষ্টি করে। ভারত মহাসাগরের 400 কিলোমিটার গভীরে ও এমসিএল প্লান্টে 800 জন কর্মী কাজ করছিল। এমন সময় ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় ওঠে। ওই সময় ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, কিন্তু মাত্র 4টি হেলিকপ্টার দিয়ে সব শ্রমিক নেওয়া সম্ভব হয়েছিল না, কারণ তার আগেই সামুদ্রিক ঝড় শুরু হয়ে যায় আর 100 জন শ্রমিক সামুদ্রিক ঝড়ের মধ্যে আটকা পড়ে যায়। আরও 100 জন শ্রমিকদের মধ্যে সবাই সমুদ্রের পানির নিচে তলিয়ে যায়। এর মধ্যে 50 জনের মৃতদেহ জলের মধ্যে পাওয়া যায়, আর বাকি 50 জনের লাশ খুঁজে পাওয়া যায়নি। হয়তো তারাই সামগ্রিকভাবে অনেক দেরি হয়ে গেছে, না হলে হাঙ্গরের খাদ্যে পরিণত হয়েছে। এমনটাই ঘটেছে তা নয়, পুরো পৃথিবীতে এমন ঘটনা বারবার ঘটেছে। তারপরও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের গভীরে তেলের সন্ধানে যায়। আপনি যদি দেখেন কি কষ্ট করে তিল তোলা হয় সমুদ্র থেকে, তাহলে আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন, কারণ ওদের মতো জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে কষ্ট করতে হচ্ছে না। এই ভিডিওটিতে আমরা আপনাদের দেখাবো কে কষ্ট করে শ্রমিকরা গভীর সমুদ্রে তেল উত্তোলন করে থাকে, যা আপনি এর আগে আর কখনো দেখেননি। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। অনেক আগে এমনটা বলা হতো যে মাটি থেকে তেল উত্তোলন করা খুব সহজ একটি কাজ। মোটামুটি 100 বছর আগে মানুষ মনে করত আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার কয়েক মিটার নিচে তিল আছে। এটাই ছিল সত্যি, কারণ সে সময় দুবাই, সৌদি আরবে মাটি খুঁড়লেই গ্যালন গ্যালন তেল পাওয়া যেত। আর সে সময়ে দুবাইয়ে মাটির নিচের পানির চেয়ে তেল বেশি পাওয়া যেত। আর সে সময় এত বেশি পরিমাণে তেল, একদম কাঁচা তেল মাটির নিচে ছিল যে মানুষ করার জন্য গর্ত গর্ত, আর সেখানে থেকে গ্যালন গ্যালন কাঁচা তেল বের হতো। 100 বছর পরে এসে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। আজ আর আগের মতো মাটি খুঁড়লে তেল পাওয়া যায় না। আমরা মানুষেরা গত 100 বছরে পৃথিবীর 90% তেল ফুরিয়ে ফেলেছি। এখন তেলের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে, কিন্তু সে তুলনায় তেল পাওয়া যাচ্ছে না। আর এই কারণে বিজ্ঞানীরা সারাদিন রাত তেলের খোঁজে লেগে থাকে। একটা রিসার্চে এটা বলা হচ্ছে যে যেসব জায়গা থেকে আগে তেল উত্তোলন করা হতো, যেমন দুবাই, সৌদি আরব, মিশর, আফগানিস্তান, ইতালি দেশ থেকে, সেসব দেশে আর কয়েক বছর পরে আর পাওয়া যাবে না। কিন্তু পৃথিবীতে তেলের চাহিদা একটুও কমেনি, বরং আরো অনেক গুণ বেড়ে গেছে। আর এটা আপনি খুব সহজে হয়তো বুঝে গেছেন, কারণ আপনি যেখানে বসবাস করেন সেখানে প্রত্যেকটা বাড়িতে কম করে হলেও 2টি বাইক আছে, আর প্রাইভেট কার, ট্রাক, বাস ইত্যাদি যানবাহন আছে। আর এই সব কিছুই তেলে চলে। তাহলে আপনি বুঝতে পারছেন তেলের চাহিদা কতটা বেড়ে গেছে। আর যদি পৃথিবীর সমস্ত কাঁচা তেল ফুরিয়ে যায়, তাহলে কালকে সকল তেল চালিত যানবাহন, বাইক, কল কারখানা ছবি বন্ধ হয়ে যাবে। আপনার শখের বাইকটি আর তেলের অভাবে চালাতে পারবেন না। আজকাল সাইকেলের মতো মানুষ বাইক কিনছে, আর মাত্র 1 লক্ষ টাকায় ভালো ভালো বাইক পাওয়া যায়। আর তেলের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে, কিন্তু সে তুলনায় মাটির নিচের তেল পাওয়া যাচ্ছে না। আর এই কারণে বিজ্ঞানীরা সমুদ্রের মধ্যে তেল খুঁজে বেড়ায়, অর্থাৎ সমুদ্রের নিচ থেকে তেল তোলা হয়। পৃথিবীর কত শতাংশ জায়গা যখন চলে তখন সমুদ্রের গভীর থেকে তেল উত্তোলন করতে হবে। এটাই স্বাভাবিক। সমুদ্রের মধ্যে তেলের খনি খোঁজা হয় এবং বিজ্ঞানীরা বুঝতে পারে কোথায় তেল পাওয়া যেতে পারে। তারপর সে জায়গাগুলো থেকে স্যাম্পল নেওয়া হয়, তারপর সেখানে বড় জাহাজের মতো একটা অংশ নিয়ে যাওয়া হয়। সেটা পুরোপুরি পোর্টেবল, মানে যেটাকে সমুদ্রে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। আর এই মেশিনটি জাহাজের নিচ থেকে বের হয়, তারপর চিহ্নিত স্থানে এই মেশিনটি বসানো হয়। আর এই মেশিনটি খননের কাজ করে থাকে মানিকগঞ্জে। বিশাল সাইজের মেশিন চালানোর জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। শুধুমাত্র অর্থ নয়, প্রচুর বুদ্ধির প্রয়োজন হয়, যার জন্য দেশের সেরা সেরা ইঞ্জিনিয়াররা বসে আছে এখানে। প্রথমে এই লিঙ্ক করা হয়, পরে একে একে তেল বের করার প্রসেস শুরু করা হয়। প্রথমে কাঁচা তেল পাওয়া যায়, যে কার সাথে এলে কোন কাজে লাগে না। তারপর বিভিন্ন রকম উপায়ের কাছে রিফাইন করা হয়। রিফাইন করার পরেই পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন ইত্যাদি পাওয়া যায়। বন্ধুরা, এবার আমরা আপনাদের দেখাবো তেল উত্তোলন করার বেশ কিছু প্রসেস। আর তেল উত্তোলনের ক্ষেত্রে 2 রকম মানুষ কাজ করে। একটা ভালো অপশন, আরেকটা হলো অংশ, মানে 2টি টিম তৈরি করা হয়। অংশ মানে হলো যারা সমুদ্রের গভীরে
জলের উপরে কাজ করে আরব সমানে হলো যারা সমুদ্রের কিনারায় কাজ করে 100 গ্রুপে যারা থাকে তারা তেল উত্তোলনের মেশিনের মধ্যে কাজ করে আর তাদের জীবন সবচেয়ে বেশি লিখতে থাকে কারণ তারা পুরোপুরি সমুদ্রের ঢেউয়ের উপরে ভেসে থাকে। আরব শুক্রবার থাকা ব্যক্তিরা ট্রান্সফারের কাজ করে অর্থাৎ তারা তেলের খনি থেকে তেল সংগ্রহ করে নিয়ে আসে আর এদের কাজ কিছুটা সহজ হয়, তবে তেল উত্তোলন কোম্পানি যখন খুশি তার ইচ্ছামতো যে কাউকে যে কোনো স্থানে ট্রান্সফার করে দিতে পারে, তবে এদের কাজ করার একটি সিস্টেম আছে, সেটা হচ্ছে অন অফ সিস্টেম, মানে 6 মাস কাজ করা এবং 6 মাস রেস্ট নেওয়া। প্রত্যেকটি কোম্পানির কাজের আলাদা আলাদা নিয়ম আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই নিয়মটি মানা হয়। আবার অনেক ক্ষেত্রে শ্রমিকদের টানা 21 দিন কাজ করানো হয়, পরে টানা 21 দিন ছুটি দেওয়া হয়। মূলত সমুদ্রের যে অংশে তেল উত্তোলন করা হয় সেই অংশটি কিছুদিনের মধ্যেই ছোটখাটো শহরে পরিণত হয় আর সেখানে সবকিছু পাওয়া যায়। আবার সমুদ্রের কিনারা থেকে তেল উত্তোলন প্লান্টে যাবার জন্য ছোট ছোট নৌকা ব্যবহার করা হয় আর ছোট নৌকা করে সমুদ্রের মাঝে তেল উত্তোলন প্লান্টে যোগাযোগ করা হয়। তবে আপনি কি জানেন তেল উত্তোলন প্লান্টে অর্থাৎ ছোট্ট শহরে আগুন দিয়ে কোন কিছু করা হয় না? সেখানে যে খাবারগুলো খাওয়া হয় সবই প্যাকেটজাত খাবার, অর্থাৎ তারা আমাদের মতো মাছ মাংস ডিম রান্না করে পেট ভরে খেতে পারে না। আবার আপনি কি জানেন যারা বিড়ি খায় বা সিগারেট খায় তাদের তেল উত্তোলন প্লান্টে চাকরি দেওয়া। আবার যদি আপনি বিড়ি বা সিগারেট নিয়ে সেখানে ধরা খান তাহলে আপনার 6 মাসের জেল হতে পারে। 2005 সালে ভারত মহাসাগরে একটি তেল উত্তোলন প্লান্টে রমেশ আমাকে এক ব্যক্তি বিড়ি জ্বালিয়েছিল, তারপর সেই বিড়ির আগুনে পুরো প্ল্যান্টে আগুন ধরে যায়, এমনকি তেলের পাম্পে আগুন ধরে যায়। কিছু মানুষ বাঁচার জন্য সমুদ্রের মাঝে চাপ দিয়েছিল, কিন্তু তেলের আগুন সমুদ্রের পানির মধ্যে জলে পড়ে মাত্র একজন ব্যক্তি জীবিত ছিল। সামান্য একটা বিড়ি ধরানোর জন্য হাজার কোটি টাকা লোকসান হয়ে যায় আর প্রাণ হারায় 2 শতাধিক মানুষ। আর এই কারণে এই তেল উত্তোলন প্লান্টে আগুন জ্বালানোর সম্পূর্ণ নিষেধ। আর এখন শ্রমিকরা ফ্রিজিং প্যাকেট খাবার খায়, কারণ তেল উত্তোলন প্লান্টে আগুন জ্বালালে বর্তমানের বিপদ ঘটতে পারে। তবে গভীর সমুদ্রে কাজ করা শ্রমিকদের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা আছে, যেমন বিনোদনের জন্য রয়েছে টিভি রিসিভার, ক্যারাম, এছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা। তবে সেসব বাদ দিয়ে এইখানে শ্রমিকদের নিয়মিত 16 ঘন্টা করে কাজ করতে হয় আর এই 16 ঘন্টা কাজ করার সময়ে তারা কোন রকম মোবাইল ব্যবহার করতে পারবে না, কারণ মোবাইল থেকে বের হয় রেডিয়েশন থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই সেখানে মোবাইল এলাও করা হয় না। এমনকি সেখানে কোনো রকম ছবি তোলা, ভিডিও শটেরও অন্যরকম অনুভূতি থাকে না। সেখানে ওয়াইফাই ইন্টারনেটও থাকে না, এক প্রকার তারা পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকে। তবে এখানে যারা কর্মকর্তা থাকে তারা বিশেষ প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করতে পারে, কারণ সেখানে ইন্টারনেটের পরিমাণ সীমিত, মানে যে কাজগুলো ইন্টারনেট ছাড়া হচ্ছে না সে অফিসিয়াল কাজগুলোই শুধুমাত্র ইন্টারনেট দেখা করা যায়। তবে সেটাকে ইন্টারনেট বললে ভুল হবে, সেখানে ইন্টারনেট কাজ করে, অর্থাৎ এই ইন্টারনেট দিয়ে সীমিত কিছু ওয়েবসাইট ব্রাউজ করা যায় যেগুলো কোম্পানির দরকারি ওয়েবসাইট, সেগুলো শুধু ওপেন হয় গভীর সমুদ্রের স্থানে। কোন সোশ্যাল সাইট চলে না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এর সব সাইট সেখানে চলে না। সেখানকার শ্রমিকদের বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয়, যদি কেউ জলে পড়ে যায় তাহলে কোনো রকম হেল্প ছাড়া কিভাবে বাঁচবে, জলের নিচে চলে গেলে কিভাবে জলের উপরে উঠে আসবে, কিভাবে নিজের জীবন রক্ষা করবে, সেই সব ট্রেনিং শেখানো হয়। এবং এর ট্রেনিং গুলো অত্যন্ত ব্যয়বহুল, সব থেকে দামি হাইটেক মেশিন দিয়ে তাদের ট্রেনিং দেওয়া হয়। ঝড় আসলে কিভাবে গভীর সমুদ্রের টিকে থাকবে, কিভাবে অন্যের জীবন রক্ষা করবে তারও ট্রেনিং দেওয়া হয় তাদেরকে। এমনই হয় সেখানে কাজ করা শ্রমিকদের জীবন। যেখানে ইঞ্জিনিয়াররা বুঝে তেল পাওয়া যাবে সেখানে এই বিশাল মেশিনটি নিয়ে যাওয়া হয় এবং ডিল করা শুরু করে দেয়া হয়। কয়েক হাজার ফুটেরও বেশি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।